প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, বাউল ভাই আপনারা একটু কাইন্ডলি শেয়ার করবেন লাইভটা। আমরা লাইভে চলে গেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দল নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 28,42,000 মানুষ মারা গেছেন। বাংলাদেশে কোভিড-19 বাংলাদেশে আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কোভিড-19 এর কারণে সারা বিশ্বে বেকার হয়ে পড়ছেন কয়েক কোটি মানুষ। এছাড়াও বাংলাদেশের দুই বাংলা ঊর্ধ্বগতি মানুষের হতাশা বিরাজ করছে। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না এমপি। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, তেল গ্যাস খনিজ ও বন্দর রক্ষা দায়িত্ব কমিটি যুক্তরাজ্য আহ্বায়ক ডাক্তার মুখলিসুর মুকুল। আমাদের সাথে আছেন প্রবাস দল চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসান। আমরা প্রতিদিন কোভিড-19 আপডেট আমাদের অনুষ্ঠান শুরু করি। কোভিড-19 আপডেট জানতে আমরা যাবো শাহরি হাসানের কাছে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। এই সাথে আজকের প্যানেলে যারা সম্মানিত আলোচক আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে, আপনারা সবাই সেটি জানেন। সরকারের নীতি নির্ধারক মহল এবং জনগণের মাঝে উৎকণ্ঠা কাজ করছে এবং সেই মতো এখন যেভাবে সতর্ক হওয়া দরকার সেটি অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেই প্রেক্ষাপটে আজকের যে সংবাদ সেটি হচ্ছে সরকারি সূত্র হতে স্বাস্থ্য অধিদপ্তর হতে কিংবা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটি দিন শেষে আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি। এখানে 24 ঘন্টা বলতে আমরা আজ সকাল 8টার পূর্ববর্তী 24 ঘন্টা বুঝতে চেষ্টা করব। গেল 24 ঘন্টায় 226টি সরকারি বেসরকারি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 29,339 জন। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 6,830 জনের শরীরে। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 50 জন এবং কোভিড-19 আক্রান্ত হবার পর সুস্থ হয়ে ফিরেছেন 2,473 জন। 500 জনকে গত 24 ঘন্টায় আইসোলেশন নেওয়া হয়েছে এবং আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 105 জনকে। এটি ছিল গত 24 ঘন্টার চিত্র। সামগ্রিকভাবে বাংলাদেশে পর্যন্ত কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 47,28,113 জন। এতে কোভিড-19 শনাক্তের সংখ্যা 6,24,594। কোভিড-19 আক্রান্ত হবার পর এ পর্যন্ত দুঃখজনকভাবে মৃত্যুবরণকারীর সংখ্যা সরকারি সূত্রে 9,155 এবং কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে হাসপাতালে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবা নিয়ে কোভিড-19 থেকে এ পর্যন্ত নিষ্কৃতি পেয়েছেন 5,47,411 জন। এই মুহূর্তে আইসোলেশন আছেন 12,362 জন এবং আইসোলেশন থেকে এই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে 93,413 জনকে। এটি ছিল কোভিড-19 নিয়ে বাংলাদেশের সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি বাউল ভাই এবং আমাদের এমপি মহোদয়কে অনুরোধ করবো একটু যদি আপনাদের ফেসবুকে শেয়ার করেন, আপনাদের এলাকার লোকজন দেখতে পাবে। আমি শুরুতেই যাব, আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক যুক্তরাজ্যের এবং দায়িত্ব কমিটি আহ্বায়ক ডাক্তার মুখলিসুর মুকুল ভাই। মুকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মুকুল ভাই, আপনি জানেন যে বিশেষ করে আজকে গতকালকে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে কোভিড এর কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগামী 9 তারিখ যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না। শুধু বাংলাদেশ না, অনেক যেসব দেশে কোভিডে আক্রান্ত বাড়ছে সেই সব দেশগুলোকে আপাতত একরকম নিষিদ্ধই করেছে যুক্তরাজ্য সরকার। এবারে একটু বলবেন। আরেকটা ব্যাপার আমরা জানি যে যুক্তরাজ্যে কোভিড এর ভ্যাকসিনের ফলে মানুষের অ্যান্টিবডি গ্রো করেছে, কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাই তেমন আগ্রহী ছিল না মানুষজন। এই যাবত কিছু আগ্রহী হচ্ছে, বাংলাদেশে কিন্তু কোভিড বাড়ছে। কি বলবেন আপনাদের চিকিৎসক হিসাবে? এটা একটা বিরাট টপিক এবং সারা পৃথিবীকে একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসতে বহু সময়ের ব্যাপার এবং দেশকে বহু এই জন্য ক্ষতি দিতে হবে, মানব সভ্যতাকে বহু ক্ষতি দিতে হবে। কোভিড ইউকেতে সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট কতগুলো স্টেপ নেওয়ায়, বিশেষ করে যাতায়াত, জনসমাবেশ,
আপনার বাড়ির মধ্যে বাইরে থেকে কেউ আসতে পারবে না, ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না, কোনো ফাংশন পার্টিতে যেতে পারবেন না, 2 হাত ডিস্টেন্স মেনটেন করতে হবে। দোকানপাটে এটা ভেরি ভেরি রেস্ট্রিক্টেড, ছাড়া কেউ যেতে পারবে না। এবং বিভিন্ন দোকানপাট, সব খাওয়ার দোকানপাট ছাড়া সব বন্ধ বেসিক্যালি বলতে গেলে। এইসব করায় কি হয়েছে, একদম প্রচুর ক্ষতি হয়েছে, চাকরি গিয়েছে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স বেকার হয়ে গেছে, খেতে পারতেছে না। গভর্নমেন্ট তাদের কি করতেছে, তাদের ফ্রি ফুড দিতেছে, সেন্টার করছে এন্টায়ার ইউকেতে, এবং সেটা পাবলিকরাও সেখানে প্রচুর খাওয়া দিচ্ছে, এবং আপনি যে লাইন দিয়ে গেলে আপনাকে খাওয়া দিয়ে দিবে, নিয়ে যান। এগুলো করতেছে, কারণটা কি? মানুষের চাকরি নাই, হাতে পয়সা নাই, ছেলে পেলে খেতে পারতেছে না, এবং ইন্ডাস্ট্রি নাই, দোকানপাট নাই। এতে আমরাও এফেক্টেড হচ্ছি। কারণ কি, আমরা বাংলাদেশ থেকে যে জিনিসগুলো এক্সপোর্ট করি সেগুলা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারতেছে না, ইনক্লুডিং ইউরোপ, ব্রিটেন। তো কাজে সবাই এফেক্টেড। এবং কি উপায়? উপায় একটাই, আমাদের চায়নার দিকে যেতে হবে। প্রথমে যখন কোভিড আসলো, তারা সিরিয়াস ভাবে ওই প্রভিন্সটাকে ব্লক করে দিল, দিয়ে তারা করোনা ভাইরাস ইনফেকশন কন্ট্রোল করলো সিরিয়াসলি। ব্রিটেন, ইউরোপ রিল্যাক্স ছিল, তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আমেরিকা রিল্যাক্স, ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ব্রাজিল, সাউথ আমেরিকা এখন বিপর্যয়ের মধ্যে আছে। আমরা রিল্যাক্স মানে কি? আমাদের দেশের মনে হয় যে কোভিড বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই। আমার কাছে এটাই মনে হয়, মানুষজন দেখে, দোকানপাট দেখে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কার্যকলাপ দেখে। এবং WHO বহু আগের থেকে, বেশ আগের থেকে অ্যালার্ম দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, এবং সেদিকে ধাবিত হচ্ছে। আমার জানা মতে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এমন একটা ফ্যামিলি নাই যে কোভিড হয় নাই। আপনারা খাতা কলমে যাই ধরেন, 40-50 জন মারা যান, বা 2-4 হাজার ধরা পড়ুক, বা 10,000 ধরা পড়ুক, কিন্তু আমার জানা মতে আমার যত ব্যাটিস কাজিনস আছে, আমার ফ্রেন্ডস আছে, ক্লাস ফ্রেন্ডস আছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন টাউনে এখনো কোভিডে ভুগতেছে। আজকে আমার এক বন্ধু কোভিডে মারা গেল, ডাক্তার। আমরা একসাথে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করছি। তো আমার আর এক বন্ধু, সে রিটায়ার্ড করা, সব এরা সব প্রফেসর ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে, তার এন্টায়ার ফ্যামিলি কোভিডে। আমার আরো 3 ডাক্তার ফ্রেন্ড আমি জানতে পারলাম, তাদের এন্টায়ার ফ্যামিলি, একটাও বাদ নাই। খুলনায় আমার শালা আছে, তার এন্টায়ার ফ্যামিলি কোভিড, একটা বাদ নাই। কাজেই কোভিড কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, সেটা আমাদের বুঝতে হবে, এবং খুব সিরিয়াসলি বুঝতে হবে, এবং তার জন্য যা পদক্ষেপ নেওয়ার সেটা নিতে হবে। এবং সারা পৃথিবীতে কি পদক্ষেপ নিতে হবে তার এক্সাম্পল রয়ে গেছে ইউরোপে, এবং বিশেষ করে আমরা ব্রিটেন থাকি, ব্রিটেন থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সেই দিকে ধাবিত হতে হবে। আমরা যদি মনে করি আমাদের দোকানপাট খোলা রাখা, ব্যবসা বাণিজ্য ঠিক রেখা, সব নাহলে আমরা না খেয়ে মারা যাব, সেটা করতে গেলে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মারা যাবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ বাংলাদেশের চিকিৎসা খুব বেসিক, এটা আপনারা সবাই জানেন। এবং মানুষ রাস্তায় রাস্তায় বাসায় থেকে থেকে কোভিডে মারা যাবে, তাদের হাসপাতালে নেওয়ার মতন সুযোগ সুবিধা থাকবে না। কাজেই আমাদের এটা খুব সিরিয়াসলি নিয়ে, আপাতত আমাদের মনে হবে যে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, মানুষের চাকরি থাকতেছে না, থাকতেছে না। মুকুল ভাই, একটা জিনিস বলতে হবে তো, মুকুল ভাই, আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে তো আর ইউকে বা আমেরিকার মতো না। বাংলাদেশে মানে গরিব মানুষের সংখ্যা বেশি, এবং যদি সবকিছু বন্ধ করা যায় বাংলাদেশের অবস্থা কি হতে পারে? আবার আসুন আপনার কাছে। আমি তো সেটাই বললাম যে আমাদের এর জন্য বহু ক্ষতি হবে, বহু কষ্ট হবে। আপনারা যদি যেভাবে বাংলাদেশ চলতেছে সেভাবে যদি করেন, দেখা গেলো 10-20 লাখ লোক মারা যাবে 3 মাসের মধ্যে। যে মুকুল ভাই, আবার আসবো আপনার কাছে। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা শহীদ ইসলাম বাবুল ভাই। বাবুল ভাই একটু আনমিট করতে হবে। বাবুল ভাই, আমরা একই সাথে বাংলাদেশে কোভিড এর রোগ বাড়ছে, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রাজনীতি পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন বাংলাদেশে আসছেন, আচ্ছা শোনেন, আমি একটু গাড়ির মধ্যে, তো আমি বাসায় পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। আপনি আমাকে একটু পরে দিলে আমার মনে হয় একটু ভালো হয় আর কি আমার জন্য। অন্য আলোচক যারা আছে যদি করেন তাহলে একটু পরে আমি একটু বলতে পারবো ভালো করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু যাবো আমার মাননীয় সংসদ সদস্য ডাক্তার হাবিব মিলাদ মুন্না ভাই। মুন্না ভাই, যে কথাগুলো বললেন মুকুল ভাই, আসলে আমি মানে খুব আতঙ্কিত যদি এই অবস্থা বাংলাদেশের হয়। হ্যাঁ, কিন্তু আমি আশা করি না বাংলাদেশে এই অবস্থা হবে, কারণ আমরা যে প্রথম ধাপে আমরা কোভিডে দেখেছি বাংলাদেশে সেইভাবে মানুষ মারা যান নাই। আমরা চাই না কোনো মানুষ মারা যান। একজন চিকিৎসক হিসাবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদ কমিটির সদস্য কি বলবেন? একটু আনমিট করতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই মনোযোগ দিয়ে ডাক্তার মুকুল ভাইয়ের কথা শুনছিলাম, এবং আমাদের সাথে আরো আছেন আমাদের প্রিয় বাবুল ভাই এবং শাহরিয়ার ভাই, আর আপনি তো আছেনই, এবং দর্শকদের শুভেচ্ছা। আসলে আমরা চিন্তিত এ কারণেই যে গত বছর মার্চের 8 তারিখের পর যে করোনার সংক্রমণ বাংলাদেশে শুরু হলো, আমরা খুবই স্বস্তি পেয়েছিলাম, ভেবেছিলাম শীতের মধ্যে বাড়বে, কিন্তু বাড়েনি আসলে। এবং না বাড়ার কারণে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমরা বেশ ভালোই ছিলাম, এবং একটা ভাব ছিল যে করোনা আমাদের দেশ থেকে চলে যাওয়ার পথে। প্লাস যখন ফেব্রুয়ারির 7 তারিখ থেকে ম্যাস ভ্যাকসিনেশন শুরু হলো বাংলাদেশে, যেটা 70-80 লক্ষের কাছাকাছি মানুষকে ইতিমধ্যে ফার্স্ট ডোজটি দেওয়া হয়েছে, তখন মানুষের মনের মধ্যে যেন কেন একটি কনফিডেন্স ফিরে আসলো যে আমরা তো টিকা নিয়েছি, আর কি হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু আসলে সত্য ঘটনাটি হচ্ছে যে ফার্স্ট ডোজ নেওয়ার পর কোনো ইফেক্ট হয় না। সেকেন্ড ডোজ নেওয়ার পরও 3 সপ্তাহ পরে অ্যান্টিবডি গ্রো করে, যাদের করার কথা 70-72 লোকের, বাকিদের 28-30 লোকের করবে না। এটা যদিও পত্রপত্রিকায়, টকশোতে, টিভিতে সবসময় বলা হচ্ছে, তারপরে মানুষ শুনছে কিন্তু হৃদয় গ্রহণ করছে না। এবং আমাদের সেকেন্ড ডোজ নেওয়া শুরু হবে 8 তারিখ থেকে, এ মাসের আজকে 2 তারিখ। তো আমরা যারা প্রথম ডোজের টিকাগুলো নিয়েছি তারা হয়তো নিয়ে নিব, এবং হয়তো 1 মাস পরে আমরা হয়তো নিজেদেরকে কিছুটা হলেও সুরক্ষিত করতে পারবো। কিন্তু আমরা কিন্তু যদি স্বাস্থ্য যে বিধিমালা সেগুলো মেনে না চলি, মাস্ক না পরি, ভালো করে সাবান পানি দিয়ে হাত বা স্যানিটাইজার দিয়ে হাত না পরিষ্কার করি, কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করি, তাহলে আমরা আক্রান্ত না হলে, আমরা যদি কোনোভাবে ইনফেক্টেড হই, আমরা কিন্তু করোনা ছড়াতে থাকবো। সুতরাং আমাদের কাছ থেকে কিন্তু কেউ নিরাপদ নয়। আর দেশের ধরেন আগামী মাসের মধ্যে হয়তো কোটি মানুষের হয়ে যাবে, কিন্তু আমাদের দেশে মানুষের সংখ্যা কিন্তু 17 কোটির বেশি, এবং 18 বছরের নিচে বাদ দিলেও আরো 8-9 কোটি বাদ থাকবে। আমাদের সত্যটা স্বীকার করতে হবে, এবং সত্য স্বীকার করে আমরা কি করতে পারি সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। হয়তো বলতে পারেন যে যে বাংলাদেশে যে জনসংখ্যা, সেইখানে আজকে 50 জন মারা গেছে, কিংবা কালকে 59 জন মারা গেছে। 59 জন কিন্তু এটা হচ্ছে হাইয়েস্ট রেকর্ড, কারণ গত বছরের পিক ছিল যে সময়টিতে অগাস্ট মাসে, সেই সময়টিতে মাত্র বলবো না, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, 54 জন মানুষ মারা গেছে। গত বছর হাইয়েস্ট ডায়াগনোসিস হয়েছিল 4019 জন, এবার আজকেই 6800-র বেশি। সুতরাং এটা দুটো দিক আছে। একটি হচ্ছে যে আমাদের আইডেন্টিফিকেশনের সক্ষমতা বেড়েছে। আপনি বলেছেন যে প্রায় 226টি টেস্ট সেন্টার এই টেস্টগুলো হয়েছে। তো আগে কিন্তু আমরা একটা দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে 3টা, পরে অনেক পরে 50টা, পরে 100টা, এভাবে। সুতরাং মানুষজন কিন্তু ডায়াগনোসিস, যেহেতু তারা টেস্ট বেশি করছে, ডায়াগনোসিস বেশি হবে, এটাই স্বাভাবিক এবং এটা হওয়া উচিত। আর মৃত্যুর কথা যেটি বলছিলাম, সেইখানে যে দেশের সংক্রমণের হার খুব বেশি, মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। ইন্ডিয়া বলেন, আপনাদের ইংল্যান্ড বলেন, ইউকে আর কি, ইউকে বলেন, কিংবা আমেরিকা, ব্রাজিল, সাউথ আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যাটা সেই হারে বাংলাদেশের কম। আমরা চাই আরো কম হোক, কোনো মৃত্যুই আমরা চাই না। কিন্তু তারপরও যেহেতু আমাদের দেশের 50 বছরে আমরা স্বাস্থ্য সেক্টরে, এটা হয়তো বা বলতে পারেন সরকারি দলের সংসদ সদস্য হিসেবে আমি এগুলো কি বলছি, কিন্তু আত্মসমালোচনা করা দরকার আছে। এটা শুধু আওয়ামী লীগ সরকার না, যে সরকারি যখন ক্ষমতায় ছিল স্বাস্থ্যের প্রতি কে কতটুকু নজর দিয়েছে আমাদের মনে হয় সেটা আলোচনার দরকার। কাউকে দোষারোপ করছি না, আমি আলোচনা করার দরকার আছে।
এবং আলোচনা করে আপনি দেখতে পাবেন যে গতকালকেই পত্রিকাতে এসছে আমাদের দেশে করোনার জন্য বেডের সংখ্যা রেডি করা হয়েছে 10,000-এর কিছু কম, 9,600 কতগুলো যেন, এবং আইসিইউ বেড আছে 614টি কম বা 615টি কম, এরকম ঘন বসতিপূর্ণ দেশে এই সংখ্যাটি অত্যন্ত অপ্রতুল। আমি আজকে 7টি ফোন পেয়েছি যাদের 4 জনের আইসিইউ লাগবে, 1 জনের হসপিটালাইজেশন লাগবে, আর 2 জনকে পরামর্শ দিয়েছি যে তুমি বাসায় থাকো, তোমার প্রতিদিন ফোন করে কথা বলে নিব। তার মানে হচ্ছে গত বছর যে অবস্থাটা হয়েছিল সেই অবস্থাটা ইতিমধ্যেই হয়ে গেছে বাংলাদেশে। কিন্তু গত বছর মে, জুন, জুলাইতে কিংবা যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল 25শে মার্চের পরে, তখন রাস্তাঘাট ফাঁকা ছিল, লোকজন ঘরে ছিল, তখন লোকজন মাস্ক পরে নাই। এখন যা পড়ছে, এখন বঞ্চ মাস্ক আগের তুলনায় বেশি মানুষ পড়ছে, কিন্তু তাও যে গ্রহণযোগ্য মাত্রায় নয়, সেটি কিন্তু বাংলাদেশে আর হচ্ছে না। বাংলাদেশে কিন্তু এখন যদিও বলা হচ্ছে গণপরিবহনে 50% যাত্রী বহন করা হবে, এটা দুটো অসুবিধা। একটা হচ্ছে যে কেউ কেউ বহন করছে না, আর যারা বহন করছে অন্যান্য যাত্রীরা কষ্ট পাচ্ছে, অফিসে যেতে পারছে না। অফিসেও 50 ভাগ লোক উপস্থিত থাকার কথা বলা হয়েছে। হুকুম দিলেই তো হবে না, হুকুম ইমপ্লিমেন্ট করার জন্য 2-4 দিন সময়ও দিতে হবে, সেই সময়টি আমরা দিচ্ছি এখন। মুন্না ভাই, আমার একটা বিষয় জানার আছে যে বাংলা সরকার কি এই অবস্থায় লকডাউনে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, বা আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের কথা হচ্ছে কিছু কিছু পরামর্শ এসছে। আমাদের কিন্তু সারা বাংলাদেশে করোনা এখনো সেভাবে ছড়ায়নি। 21টি জেলাতে, পরবর্তীতে 31টি জেলাতে করোনার প্রকোপটি বেশি, বাকি 33টি জেলাতে আজকে পর্যন্ত আল্লাহর রহমতে করোনার প্রকোপ কম। সেই জন্য সাজেশন আছে যে এটা তো সায়েন্টিফিক, যে লকডাউন না দিয়ে একটা অঞ্চলকে লকডাউন করা, সমস্ত দেশকে না দিয়ে, কিংবা সেই অঞ্চলের সাথে কমিউনিকেশন কেটে দেওয়া, এই ধরনের ঘটনা কিছু ঘটতে পারে। এবং আপনারা দেখতে পাবেন যে আপনি একটু আগে বলেছেন যে ইউকে আমাদের বাংলাদেশি পাসপোর্টদের 9 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা বন্ধ করে দিয়েছে। আমি মনে করি ভালো সিদ্ধান্ত। এটা নয় যে 9 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ থেকে শুরু হবে। আমাদের দেশ কিন্তু ইতিমধ্যেই গত 1 তারিখ থেকে ইউরোপের শুধুমাত্র গ্রেট ব্রিটেন বা ইউকে বাদ দিয়ে প্রত্যেকটি দেশের সাথে কোনো লোককেই বাংলাদেশে আসতে দিচ্ছে না। এবং এর সাথে আরো 12টি দেশ যোগ হয়েছে, তার মধ্যে মিডল ইস্টের কয়েকটি রয়েছে, দূরপ্রাচ্যের কয়েকটি রয়েছে, সাউথ আমেরিকান কয়েকটি রয়েছে। কারণটি হচ্ছে, এবং এটা 14 তারিখ পর্যন্ত করেছে, হয়তো এটা এক্সটেন্ড হবে। কারণটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্ট্রেইনের ভ্যাকসিন বাংলাদেশে আসছে। 1 জানুয়ারিতে ডায়াগনোসিস হলো আপনাদের বিলেতি ভ্যারিয়েন্ট, যেটাকে বলা হয় ইউকে ভ্যারিয়েন্ট। পরেরটাতে আসলো পরবর্তী মাসে পরবর্তী মাসে একটা সাউথ আফ্রিকান। তো আজকে গতকালকে শুনলাম যে ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। আসলে কেউ ব্রাজিল থেকে সরাসরি আসতেও পারে, কিন্তু তার সাথে একজন সংক্রমিত হয়েছে এবং তিনি দেশে এসেছেন এবং সেইখান থেকেই। এবং আমাদের কিন্তু যারা বিদেশি যারা এসে পৌঁছাবে দেশে, তাদের কিন্তু এখন অন্যান্য দেশের মতো, উন্নত দেশের মতো যে নিজের খরচে আইসোলেশনে যেতে হবে এবং 4 দিন হোটেলে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার পরে তাদের টেস্ট নেগেটিভ হলে এবং সিমটম না থাকলে তারা নিজেদের মতো বাড়ি ফিরে যেতে পারবে। এই কাজগুলো আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একটা কথা কি জানেন, আমরা বিভিন্ন দল করি, আমরা প্রত্যেকেই, সবাই তো সারা বাংলাদেশের মানুষ তারা এক দল করে না। আমাদের একটা ব্যাপারে অন্তত একে অপরকে সহযোগিতা করা দরকার, যে সহযোগিতা হচ্ছে এই বিপদের সময়টিতে, যে আমরা নিজেদের সমালোচনাগুলো একটু কমিয়ে মানুষকে একটু সচেতন করার চেষ্টা করি, মানুষকে বাঁচানোর শেখানো। আমি দেখেন টেলিভিশনে, রেডিওতে, নিউজ পেপারে আমি প্রতিদিন দেখছি, কিন্তু মানুষ বুঝতে পারছে না। শহর অঞ্চলে বা বড় বড় শহরগুলোতে হয়তো কিছুটা মানুষ মাস্ক পরছে, কিন্তু যদি মফস্বল শহরগুলোর দিকে যান, এর কোনো বালাই নেই আসলে। এবং তারা বলে, কেউ কেউ বলে যে যারা যাই হোক, ধর্মের কথা বলবো না, যে যারা ইমানদার তাদের হবে না বা ইমানের পরীক্ষা। আর কেউ কেউ বলে যে ওইসব আমাদের ধরতে পারবে না, আমরা রোদ বৃষ্টিতে বড় হয়েছি। আবার আসবো আপনার কাছে। জি, আমি একটু যেতে চাই বাউল ভাই, আসলে আপনাকে যেতে চাই কারণ আমরা সংক্ষিপ্ত করতে হবে। একটু আপনি একটু বলেন যে একটু আনমিট করে। ঠিক আছে, যে কথাটা বললেন আমাদের আজকের আওয়ামী লীগ নেতা মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে সহযোগিতা করা দরকার, যে মানে সব দলের সহযোগিতা করা দরকার এই সময়ে, আপনি কি বলবেন? এই কোভিড যেভাবে বাড়ছে,
হ্যাঁ মানে কতটুকু আপনারা বিএনপি বিশেষ করে সরকারকে কতটুকু সহযোগিতা করতেছেন একটা বিষয়। না আচ্ছা, না, থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার 3 সহ বিজ্ঞ আলোচক তাদেরকেও স্বাগত, এবং আমাদের যারা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আসলে বাইরে রয়েছি গাড়ির মধ্যে, এখান থেকে আমি আসলে জরুরি কাজে বের হয়েছিলাম। তো যাই হোক, আমি আলোচনা শুনছিলাম, হ্যাঁ 3 জনের আলোচনায় আমি শুনেছি। তবে একথা সত্য যে কোভিড পরিস্থিতি এখন একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি বাংলাদেশ। আপনি দেখেন, হ্যাঁ কোভিড তো প্রাকৃতিক ভাবে এসেছে এবং বিস্তারও প্রাকৃতিক ভাবেই হচ্ছে। এর মধ্যে আসলে আমরা কি করলাম, কি করণীয় ছিল আমাদের, সেটুকু আমরা করছি কিনা, বিষয় তো এটা। কোভিড এসেছে বা কোভিড আমরা নিয়ন্ত্রণ সমস্ত করে ফেলবো বা করে ফেলতে পারবো বা কার্য ব্যবস্থা সমস্তই আমরা গ্রহণ করতে পারবো, বিষয়টা এইভাবে আমরা এক্সপেক্ট করি না। তবে যতটুকু এক্সপেক্ট করি, একটা দেশ এবং সমাজে যখন বাস করি তখন সেই দেশ, সমাজ এবং রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। সেই রাষ্ট্র এবং সরকার কি দায়িত্ব পালন করেছে আমি একটা একটা করে বলি। দেখেন, মানে দুর্ভাগ্য কি, এই যে কোভিড যখন কমে আসলো, আমরা মনে করি এটা প্রাকৃতিক ভাবেই কমেছিল বাংলাদেশে। কমে যখন আসলো তখন সরকারের পক্ষ থেকে বলা হলো এবং বাগাড়ম্বর করে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার, তার আগে বলা হয়েছে যে আমাদের সাথে কোভিড টভিড পারবে না, আমরা কোভিডের চাইতে অনেক শক্তিশালী। কিন্তু বলা হয়েছে, অসত্য না, কিন্তু দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেছে। এবং কোভিড সামগ্রী নিয়ে এবং এগুলো নিয়ে যে কত ধরনের নির্মম ঘটনা ঘটেছে, এগুলো আপনারা জানেন, আমরাও জানি, পুরনো আলোচনা এগুলা। সাম্প্রতিক যে বিষয়গুলো আমি বলতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেখেন এই কোভিড নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগের কি সাফল্য, এবং কোভিড আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি এই সরকারের ব্যবস্থা না থাকলে, সরকারের উদ্যোগ না থাকলে, এবং সরকার যদি মানে দ্রুত কার্য ব্যবস্থা গ্রহণ না করতো, তাহলে কোভিডে ভয়ঙ্কর অবস্থা হইতো। আদৌ কি তাই? তারা ক্রেডিট নিলেন কোভিড যখন কমলো, তাহলে এখন যে বাড়ছে এর ডিসক্রেডিটটা নিবেন না তারা? অবশ্যই নেওয়া উচিত। কেন নেওয়া উচিত আমি বলি। এই যে কারিগরি একটা কমিটি আছে কোভিড নিয়ন্ত্রণের জন্য, যে একটা সরকারি কারিগরি কমিটি, সেই কমিটির প্রধান হলো প্রফেসর নজরুল ইসলাম, ডক্টর নজরুল ইসলাম। উনি 3-4 দিন আগে ডেইলি স্টারে একটা ইন্টারভিউতে বলেছেন যে 6 তারিখে, মার্চের 6 তারিখে আমরা প্রথম ডিটেক্ট করতে পারি যে বাংলাদেশের 6টি জেলায় কোভিড এর বিস্তার দ্রুত বাড়ছে, এবং 13 তারিখে আমরা লক্ষ্য করি যে সেটা আরো বেড়ে আরো 20টি জেলায় সেটা সংক্রমিত হয়েছে, বাড়ছে, এবং 24 তারিখে এসে আমরা দেখি যে সারা দেশে এটা হু হু করে বাড়ছে। কিন্তু বিষয়টা কিন্তু আমরা জানি না, দেশবাসী জানে না। টোটাল বিষয়টাকে গোপন রাখা হলো। কি কারণে গোপন রাখা হলো? কার সাথে গোপন রাখা হলো? কি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল সেই জন্য? আওয়ামী লীগের অনুষ্ঠান ছিল, সরকারি দলের অতিথি ছিল সেই জন্য? আরে ভাই, আগে তো মানুষ, দেশ, কি কারণে আমরা গোপন রাখলাম? দেখেন, প্রধানমন্ত্রী বলছেন আজ থেকে 4 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে দ্রুত মানে আইসিইউ ইউনিট চালু করা উচিত, করতে হবে প্রত্যেকটা জেলা হসপিটালে। এখন পর্যন্ত স্টিল নাও বাংলাদেশের 36টা জেলায় কোনো আইসিইউ ইউনিট নাই, সরকারি হাসপাতালে, প্রধান হাসপাতালে কিন্তু নাই। তারপরে আপনি দেখেন, এই যে স্টেইনের কথা বলা হলো, ব্রাজিলীয় স্টেইন এসছে, ইউকের স্টেইন এসছে, তারপরে আরো অন্যান্য দেশের স্টেইন এখানে আসলো। এগুলোও কিন্তু গোপন রাখা হয়েছে, কেউ কিন্তু জানে না। এই যে গোপন রাখার বিষয়টা, অন্তত মানুষ যদি না জানতো, কেউ আমাদের এখানে সতর্কতা কম। ওই যে বলা হয় যে মানুষ বলে যে এগুলো আমাদের গ্রামের মানুষ বলে, হ্যাঁ ঠিকই বলেছেন ওনারা, এবং আওয়ামী লীগের লোকজনও বলেছে কোভিড আমাদের সাথে পারবে না। এবং এইটা রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকারি পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা, এই 26 তারিখে একটি প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত, অথচ কোভিড বিস্তার হয়েছে কিন্তু আরো আগে থেকে, সকলেই জানে। 6 তারিখের পরে ওনারা শুধু ডিটেক্ট করা ছাড়া আর কোনো কার্য ব্যবস্থা গ্রহণ করে নাই। কিন্তু সরকারি ভাবে কোনো, আজকে দেখেন একটা পরীক্ষা হলো মেডিকেল কলেজে, আপনি দেখেছেন কোন সভ্য রাষ্ট্র, যারা ন্যূনতম যাদের জ্ঞান আছে, বিবেক আছে, হাজার হাজার মানুষ আজকে এগুলা, এই যে পরীক্ষা হলো, মানুষের জীবন নিয়ে এই যে সিনেমিনি খেলা হচ্ছে, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। খুবই, শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করতে হবে, নট দ্যাট, কিন্তু মানুষের জীবন আগে। আজকে যে পর্যায়ে গেছে মানুষের হাহাকার, কোনো হাসপাতালে কোনো আইসিইউ বেড নাই, কোনো হাসপাতালে কোনো সিট নাই। মানুষ, আমি শুনতেছি অগ্রিম বুক করে, যাদের টাকা আছে অগ্রিম হাসপাতাল বুক করে রাখছে। এই যে বাস্তবতার মধ্যে আমরা পড়েছি, হ্যাঁ আমরা বিরোধী দল করি বলি, ওনারা বলবেন যে ওনারা বিরোধিতার কারণে বিরোধিতা করে। কি সরকারি তৎপরতা আপনি আছে বলেন? এই যে এই 3-4 দিন তাও প্রজ্ঞাপন জারি হলো, তারপরে এমন কি মানুষকে সচেতন করা? দেখেন, আমাদেরকে যখন জানানো হয়েছে, আমরা যখন যে কোভিড এর বিস্তার ভয়ঙ্কর আকার সরকারি ভাবে যখন জানতে পারলাম, তারপর কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সমস্ত কর্মসূচি আমরা স্টপ করে দিয়েছি। স্টপ করে দিয়েছি। কিন্তু এই যে মার্চের প্রথম থেকে যে এই ভয়াবহ, এবং এই স্টেনের খবর তো ডিসেম্বর থেকে আমরা জানি, মানুষ জানে, অথচ এগুলো গোপন রাখা হয়েছে, বলা হয়নি। কি কারণে গোপন রাখা হয়েছে, কার লাভ কার স্বার্থ আমরা জানি না। এটা খুবই দুর্ভাগ্যজনক, আসলে খুবই দুর্ভাগ্যজনক। জি আবার আসবো, আমি একটু যেতে চাই আমাদের ময়মনসিংহ সদস্য যে কথাগুলো বললেন বাউল ভাই, কি বলেন ভাই আপনি যে প্রশ্নগুলো তুললেন? এই ব্যাপারে আসলে সত্যিকার অর্থে কি, এইখানে কিন্তু মানুষের জীবন নিয়ে প্রশ্ন, তর্ক করার কোনো কারণ নেই, এবং আমি আজকে করবো না। এই কারণেই করবো না
যে আপনি যে ইস্যুটিকে উঠিয়েছেন আপনি, এটি আমার জন্য যেমন সত্য, বাবুল ভাইয়ের জন্য, মুকুল ভাইয়ের জন্য, আপনার জন্য, ইস্তিয়াক ভাইয়ের জন্য এবং সকল দর্শকদের জন্য একইভাবে সত্য। তবে দু একটি কথা বলা যেতে পারে যে ধরেন যে স্ট্রেনগুলো এসছে এটা কিন্তু পত্রপত্রিকায় তখন থেকেই আসছে। আর দ্বিতীয়টি হচ্ছে সায়েন্স নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এই জিনোমটা আবিষ্কার করে, আর নট আবিষ্কার বলবো না, আইডেন্টিফাই করে তারা কিন্তু বিভিন্ন সিডিসি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিডিসিতে পাঠিয়েছেন। সুতরাং এইখানে আসলে কেউ যারা, যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমার জন্য আসলে পড়লেও আমি বুঝতে পারবো না। সুতরাং এই জিনিসটি আসলে গোপন করার কিছু নেই এবং গোপন হয়নি স্ট্রেনের ব্যাপারটি। আরেকটি ব্যাপার হচ্ছে যে কারিগরি কমিটি, উপদেষ্টা কমিটিও আছে, তারাও কিন্তু গতকালকে 5টি পরামর্শ দিয়েছে, সেটা পত্রপত্রিকায় আজকে এসছে এবং সেই কাজগুলি খুব ভালোভাবেই হচ্ছে। সরকার কি দায়িত্ব পালন করেছে, আমাদের দেশের মতো একটি দেশের জনসংখ্যা অধ্যুষিত দেশে আমরা কতটুকু করতে পারবো সেই লিমিটেশনটি মাথায় রেখে আমাদের কাজটি করতে হবে। কিন্তু বাংলাদেশ কিন্তু শুধু আমাদের কথা নয়, করোনা মোকাবেলায় 20টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে জনসংখ্যার দিক দিয়ে, করোনার দিক দিয়ে সমস্ত কিছু, যে আমরা করোনা মোকাবেলায় 20টি দেশের মধ্যে আছি। এটা আমরা বলিনি, এটা উন্নত বিশ্বের পত্রপত্রিকায় লিখেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু অন্যতম এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3 জন সরকার প্রধানের মধ্যে একজন তিনি। তারপরেও এটা হচ্ছে আমাদের সকলের জন্য একটা দুঃসংবাদ। উনি ভালো বলেছেন যে ভয়ঙ্কর একটা ব্যাপার, আমি সত্যিকার অর্থেই স্বীকার করি। এবং আপনি যদি একটি দেখেন যে 36টি ডিস্ট্রিক্টে আইসিইউ নেই, উনি একদম সঠিক কথা বলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ যেগুলো ফ্যাক্ট সেগুলো আমাকে স্বীকার করতেই হবে। কিন্তু তার এবং সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইও প্রায় এই কাছাকাছি ধরনের, আমি এক্স্যাক্টলি বলবো কাছাকাছি ধরনের হসপিটালে নেই, যদিও সরকারের পক্ষ থেকে 11 মাস আগেই এটি করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, তারপরে হয়নি। বিশেষ করে ইউনিসেফের যে 30টি হওয়ার কথা ছিল সেটি মাত্র 1টি হয়েছে, বাকি 29টি হয়নি ইউনিসেফের পক্ষ থেকে। তো এখন যেটি হচ্ছে যে আমাদের সক্ষমতা, আইসিইউ আসলে কি জিনিস সেইটার সম্বন্ধে একটা ধারণা নিতে হবে সবাইকে, সাধারণ জনগণকে। আমরা মনে করি একটা ভেন্টিলেটর মেশিন হলে একটা আইসিইউ হয়ে গেল। মুকুল ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন যে আইসিইউ বলতে বোঝানো হয় একটি জায়গা যেখানে মানুষের ভেন্টিলেটর লাগবে, নার্স লাগবে, টেকনিশিয়ান লাগবে, বেড লাগবে এবং 24 ঘন্টা যাতে যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয় সেই ধরনের সাপোর্টটি লাগবে, এটাই হচ্ছে আইসিইউ। কিন্তু আমাদের দেশে ইচ্ছে করলে রাতারাতি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আমরা যদিও মেশিন বসাতে পারি কিন্তু ম্যান পাওয়ার দিতে পারবো না। বাংলাদেশে ইন্টেন্সিভিস্ট বা যারা আইসিইউ দেখাশোনা করেন সেই ইন্টেন্সিভিস্টের সংখ্যা 400, অ্যানেস্থেটিকের সংখ্যা 400-র কিছু বেশি, ইন্টেন্সিভিস্টের সংখ্যা আমি সংখ্যা বলতে পারলাম না, ডাবল ডিজিট হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং সেই দেশে আমাদের যদি লং টার্ম কোনো প্ল্যান না থাকে তাহলে কিন্তু আইসিইউ করে লোক মারা যাবে, সবাই মারা যাবে, কিন্তু আইসিইউ বলতে যেটা বোঝায় সেটা না। এখনো আইসিইউর অনেকগুলো বেড খালি আছে, কিন্তু এইগুলোই মানসম্মত কিনা সেটাও কিন্তু প্রশ্ন আছেই। আমি সরকারকে সমর্থন করি সমস্ত কিছুতেই, কিন্তু আমি যদি এই সত্য কথাগুলো না বলি তাহলে তো আসলে হওয়ার কথা নয়। কিন্তু তার অর্থই না যে আমি কারো দোষ দেওয়ার চেষ্টা, আমি ইমপ্রুভমেন্টের কথা বলছি, কিভাবে আমাদের আরো উন্নতি হতে হবে। আমাদের সরকার গত কয়েক বছরে 12,000-এর বেশি, আবার এসে শুনবে এই কথাগুলো প্লিজ। তা শুনেন, ডাক্তার নিয়োগ দিয়েছে, 12,000 বেশি নার্স নিয়োগ দিয়ে 10,000 শয্যা সংখ্যা বাড়িয়েছে, কিন্তু জনসংখ্যার তুলনায় এখনো সেটি অপ্রতুল। আমাদেরকে অবশ্যই এই দিকটিকে সবাইকে নজর দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন সাংবাদিক শাহরি হাসান ভাই। শাহরি হাসান ভাই, আমরা আসলে আমাদের আজকে যারা অতিথিরা আছেন ওনারা বললেন, আপনার মতামত প্লিজ, সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার মতামত। জি ধন্যবাদ। পাউল ভাই আপনি একটু শেয়ার করে নেন প্লিজ, আপনার অনেক ফলোয়ার আছে। জি শাহরি ভাই। জি আপনাকে আবার ধন্যবাদ জানাই। খুব শেয়ার করে দিয়েছি ভাই। খুব তাৎপর্যপূর্ণ একটা আলোচনা হচ্ছে এবং এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা সবাই বুঝি। আজকের আলোচনাটা যদিও সমসাময়িক প্রসঙ্গ, এখানে হয়তো আরো কিছু বিষয় থাকতে পারতো, ভালো কথা যে আমরা একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। ডাক্তার কাজী মুখলেসুর রহমান মুকুল, যিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তিনি কিন্তু এক ধরনের সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এটি আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর বাকি যে বিষয় দিয়ে তিনি বলেছেন, তিনি বরাবরই আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন এবং এই ওষুধটার এই করোনা ভাইরাস কিংবা কোভিড-19 যাই বলি সেটি নিয়ে তিনি বাংলাদেশে কি অবস্থা হতে পারে বা হচ্ছে বা কি করা উচিত সে বিষয়ে আমাদেরকে একটা খ্যাতিমান ডাক্তার হিসেবে তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। এক্সকিউজ মি, আপনার সাউন্ডটা কম আসছে, যদি একটু কাছে নেন সাহেব বা একটু সাউন্ডটা বাড়ালে ভালো হয়। জি, এটি হচ্ছে একটি বিষয়। কাজী মুখলেসুর রহমানের কাছ থেকে আমি বার্তাটি পেলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, যিনি সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনি যে কথাগুলো বলেছেন কোনোভাবেই কথাগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় আছে বলে আমি অন্তত মনে করি না। এই জন্য যে তিনি একজন তথ্য উপাত্ত দিয়ে এবং বাস্তবতার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি রাজনীতিতে যেতে চাই না, আমি কোভিড-19 বিরোধী থাকতে চাই। সেই জায়গাটা দাঁড়িয়ে উনি যে প্রসঙ্গগুলো এনেছেন, যে কথাগুলো তিনি বলেছেন, সেই কথাগুলোকে পাশ কাটিয়ে দেওয়ার মতো কোনো উপায় আছে বলে আমি মনে করি না, এবং সেই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে বিবেচনা করা উচিত, যে জায়গায় আমাদের দুর্বলতাগুলো আছে বা সক্ষমতার ঘাটতি রয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত এমপি, মাননীয় সংসদ সদস্য, তিনি আজকে আমি খুব খুশি হয়েছি যে তিনি তর্কের খাতিরে তর্কে করতে চাননি। তিনি সত্যিকার অর্থে একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য যেভাবে কথা বলায়, সরকারের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিয়ে যেভাবে কথা বলা উচিত, তিনি সেভাবে আজকে তার বক্তব্যগুলো উচ্চারণ করেছেন। আমি অত্যন্ত প্রীত হয়েছি যে তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণগুলো করেছেন। আমি সংক্ষিপ্ত পরিবেশনে শুধু এইটুকু বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে, জাতি হিসেবে আমরা কি, আগে আমাদের সেটা ভাবতে হবে, জানতে হবে। আমরা সচরাচর আমরা কিন্তু এই যে দেখুন এত বড় একটা কোভিড-19 মহামারী চলেছে, আমরা কিন্তু স্বাস্থ্য সুরক্ষার দিকে আমরা মোটেও নজর দিইনি। সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকার দোষ আছে, নেই যে না, আমি সেই জায়গায় যাচ্ছি না। সরকার তো একা সব কিছু করবে না, সরকার তো জনগণকে নিয়ে। জনগণ যদি নিজেদের অবস্থানটা তৈরি না করে, তাহলে সরকার সহযোগিতা করতে পারে, সরকারের পরামর্শ দিতে পারে, সরকারের ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু সবাই যদি আমরা মাস্ক ছাড়া চলতে থাকি, সবাই যদি আমরা স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানতে চাই, সবাই যদি আমরা উল্টাপাল্টা চলি, সেই জায়গায় সরকারের যেটুকু করণীয় আছে সেটুকু ভেস্তে যাবে। এটি একটি প্রথম কথা। আমি আগে বলে নিয়েছি, আমি কিন্তু শহীদুল ইসলাম বাবুলের কথার সাথে কিন্তু আমি একমত রয়েছি এই জায়গাটায়। আমাকে আবার রাজনৈতিক বিতর্কে না নিয়ে আমি কথাগুলো বুঝতে চেষ্টা করতে চাই এইভাবে। ধরুন আমি একটা উদাহরণ দিই এইভাবে, যখন আমরা খুব নিরপেক্ষ দৃষ্টির মধ্যে কথা বলতে চাই, আমি সম্মানিত আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে একটু করজোরে বলতে চাই, কোনো বক্তব্য সরকারের বিরুদ্ধে যেতে পারে, কোনো বক্তব্য সরকারের পক্ষে আসতে পারে, কোনো বক্তব্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষে যেতে পারে, আবার কোনো বক্তব্য বিরোধী রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে। সেটি একজন নাগরিক হিসেবে আমি ভাবতে যাবো না, আমি ভাবতে যাবো বাস্তবিক প্রেক্ষাপটটা কোনটা, সেই জায়গায় আমার কি ভাবতে হবে। আমি একটা উদাহরণ দিই এইভাবে আপনাকে। সেটি হচ্ছে, আপনি জানেন যে আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমরা গৌরবান্বিত, আমরা অহংকার বোধ করি, বাংলাদেশে এই কোভিড-19 সময়ে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, যে পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে, বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ হয়েছে, অতীতের ইতিহাস ভেদ করেছে। চিন্তা করুন আমাদের কতটুকু সফলতা। আমাদের বৈদেশিক মুদ্রার তিনটে সেক্টরের মধ্যে একটা অন্যতম সেক্টর হচ্ছে আপনার রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো টাকা। আর বাইরে যেগুলো রেমিটেন্স আছে সেটা আমি জানতে পারি, আমি বিশ্লেষণে যাচ্ছি না, সবাই জানেন। এখন আমি যদি প্রশ্নটা এইভাবে করি, ধরেন আমার কাছে 10,000 কোটি টাকা রেমিটেন্স এসেছে, আমি উচ্ছ্বসিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উচ্ছ্বসিত, আমার জনগণ উচ্ছ্বসিত, খুব ভালো কথা। 30,000 কোটি পাচার হয়ে গেছে, আমার লাভটা হলো। এখন বৈদেশিক মুদ্রা এসেছে 10,000 কোটি টাকা, পাচার হয়েছে 10,000 কোটি টাকা, আমি শূন্য, একটা কথার কথা, আমি সমান ধরলাম, আমি জিরো, আমার কোনো লাভ নেই। ঠিক একইভাবে কোভিড-19 বেলা আমাকে চিন্তা করতে হবে কোনটা, আমাকে চিন্তা করতে হবে এটা, এই মুহূর্তে আমার যেটি প্রয়োজন সেটি জনগণ বোঝুক না বোঝুক, সেটি জনগণের পক্ষে যাক বিপক্ষে যাক, স্বাস্থ্য সুরক্ষার জন্য, জীবিত থাকার জন্য, জীবন ধারণের জন্য আমাকে সেটি করতেই হবে। আর যে বিষয়টি আপনার খুবই গুরুত্ব দেওয়া উচিত, আরেকটা বিষয় আমি যাই, বড় সমস্যা কোন দিকে যাবেন, এই বিলাত ফেরত আমাদের যারা এসছেন, এই তাজা খবর, তারা হোম কোয়ারেন্টাইন মানতে চান না, ওনারা থাকবেন না হোম কোয়ারেন্টাইনে, ওনারা এয়ারপোর্টের ভিতরে ঝঞ্ঝাল শুরু করে দিয়েছেন, আন্দোলন শুরু করে দিয়েছেন যে ওনারা বাসায় চলে যাবেন। কি বিপদ, সরকার একটা আইন তৈরি করলো জনগণের নিরাপত্তার জন্য, তিনিরা এসছেন, তিনারা হোম কোয়ারেন্টাইন থাকবেন 14 দিন বা 7 দিন, তারপর তারা বাসায় যাবেন। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু আমাদের দেশের যারা আসেন ওখান থেকে এসে তিনিরা বলতেন যে আমরা এখন থাকবো না, আমরা বাড়ি চলতে, কেউ নাকি আপনি হোম কোয়ারেন্টাইন থেকে চুরি করে বাড়িতে চলে গেছে। তো কিভাবে সামাল দিবেন? আচ্ছা, দ্বিতীয় যে কথাটি হচ্ছে, যেমন 36টা হাসপাতাল আইসিইউ নাই, আমাদের মাননীয় এমপি মহোদয় চমৎকার করে বলেছেন, আইসিইউটা বুঝতে হবে, শুধু আইসিইউ মেশিনটা বসিয়ে দিলে তো হবে না, বেড বসিয়ে দিলে হবে, এর সাথে অনেক কিছু সংশ্লিষ্ট, অনেক বিষয়, যেমন ডাক্তার, নার্স, ব্যবস্থাপনা, তারপর ঔষধ পত্র, জরুরি ভিত্তিতে যে প্রয়োজনীয় বিষয়গুলো আসে, অক্সিজেন থেকে শুরু করে আনুষঙ্গিক, আমি তো বুঝি না, ডাক্তার নই, অর্থাৎ আমি এইটুকু বুঝি যে একটা আইসিইউ মানে বিশাল একটা টিম, একটা আইসিইউ মানে একটা বিশাল টিম, 10টা আইসিইউ মানে 10টা টিম।
আমি সেইভাবে যদি চিন্তা করি তাহলে এটা অসম্ভব রকমের কষ্টকর একটা বিষয়, এটা হুট করে তৈরি করা যায় না। কিন্তু আমি সবদিনে একটা বিষয় জানতে চাই আমাদের রাজনীতির কাছে, স্বাধীনতার 50 বছর পার করছি, রাজনীতি আবর্তন আগে যদি বলে 50 বছরে আমরা বাংলাদেশে কয়টা সরকারি হাসপাতাল আছে, কয়েকটা সরকার, হাজার হাজার সরকারি হাসপাতাল নিশ্চয়ই নেই। এই কয়েকশো হাসপাতালের মধ্যে কি একটা করে আইসিইউ তৈরি করা যায়নি আজকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, কিন্তু এই 50 বছরে? আজকে যখন আমরা মৃত্যুর দরজায় এসে দাঁড়িয়েছি তখন হাহাকার করছে আইসিইউর জন্য। আরে বাবা, আইসিইউ কি 2 মাসে 6 মাসে করা যায় না, সেটা তো বুঝতে পারছি। কিন্তু আমরা আগে কোথায় ছিলাম? আমরা কি জনগণের জন্য চিন্তাটা আগে করেছি? এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আমি আর বেশি দূরে যাচ্ছি না। আজকের আলোচক যারা আছেন, সম্মানিত আলোচক, সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন জনগণের উদ্দেশ্যে। যারা দেখছেন এবং শুনতে দৃষ্টি তারা উপকৃত হবেন। অশেষ কৃতজ্ঞতা সবাইকে। ধন্যবাদ সাজি ভাই। আমি একটু যাবো আমাদের ডক্টর কাজী মুক্তিযোদ্ধা মুকুল ভাই কাছে। মুকুল ভাই, আপনার কি পরামর্শ রয়েছে, এখন কি করা উচিত বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণের? একটু পরামর্শ দেন প্লিজ। একটু আনমিট করতে হবে প্লিজ, একটু আনমিট করেন মুকুল ভাই। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ রূপক। আমার সাজেশন যেটা আমরা দেখেছি সারা পৃথিবীতে কি হয়েছে, কি হচ্ছে এবং কে কি করছে, সেখান থেকে আমাদের শিক্ষা বা আমার শিক্ষা। আমাদের বসে থাকলে হবে না যে কোভিড ইনজেকশন দিলেই আমরা সেফ হয়ে গেলাম। আমাদের প্রফেসর মিলাদ সব সঠিক কথা বলছেন যে কোভিড যদি আমরা ইনজেকশন নেই, ইমিউনাইজড হই, আমাদের শরীরে কিন্তু এটা থাকতে পারে, আসতে পারে, আমরা স্প্রেডও করতে পারি। এই জন্য বলি যে কোভিড দর মানে নয় যে আপনি মুক্ত হয়ে গেলেন, আপনাকে সবকিছু ম্যানেজ করা লাগবে, মেনটেন করা লাগবে একইভাবে। আর একটা কথা আমরা ভুলে যাই, যেটা উনিও বলছেন, অ্যারাউন্ড 70% প্রোটেক্টেড হয়, কিন্তু প্রোটেকশন হওয়ার মানে নয় যে সে স্প্রেড করবে না বা তার মাইল্ড হবে না, তারও হতে পারে। কাজেই সলিউশন কি আছে তাহলে জাতির কাছে? সলিউশন হচ্ছে as quickly as possible mass vaccination, hoping at least 70% বা না হোক 25% লোক তো প্রোটেক্টেড হবে, তার মানে তারা স্প্রেড করবে কম। সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস। উনি ডক্টর সাহেব বলছেন, মিরাজ সাহেব, যে কোটি খানিকের মতন দেওয়া হবে বা হয়ে কাছাকাছি, কিন্তু বাংলাদেশের মানুষ এখন 10 কোটি লোকরে দেওয়া লাগবে ইনজেকশন। ইনজেকশনগুলো আনতে হবে, দিতে হবে। আমাদের দেশের সব ফ্যাসিলিটিস আছে দেওয়ার, জনশক্তি, জনবল সবই আছে, কিন্তু আইনে এগুলো দিতে হবে, একটা হিউজ ব্যাপার। এবং শুধু তাই না, আপনি চালিয়ে তার পাবেন না যে ওর দ্বারা তৈরি করতেছে তারা আপনাকে দিতে পারবে কিনা সাপ্লাই, সেটা তো দেখতে হবে। এবং আমার কথা হলো যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আনতে হবে। দরকার হলে চায়নায় যাওয়া লাগবে, দরকার হলে রাশিয়ায় যাওয়া লাগবে। রাশিয়ার ভ্যাকসিন সবচেয়ে ভালো, এদের চেয়েও ভালো। শুধু তাই না, রাশিয়া এখন জীবজন্তু, গরু, ছাগল, ভেড়া, এইগুলোর জন্য পর্যন্ত কোভিড এর ভ্যাকসিন বের করছে। তারা ওয়েল হেড। কাজেই এটা হলো একটা দিন। আরেকটা দিক হলো যে দেশের মধ্যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, যে বলতে হবে যে আমরা সাংঘাতিক সংক্রমণের মধ্যে যে যাচ্ছি, টিভি, নিউজ পেপার, সবকিছুতে প্রচার করতে হবে, কিন্তু সেগুলোর অভাব রয়ে গেছে। এবং গভর্নমেন্ট থেকে, সরকার থেকে তাদের বলতে হবে তোমরা এটা প্রচার করো, নিউজে স্পেশাল প্রোগ্রাম করো কোভিড নিয়ে। কোভিড নিয়ে যদি এতগুলো টিভি স্পেশাল প্রোগ্রাম করে, তার মানুষের মধ্যে একটা জিনিস জেগে উঠবে, যেটা সাধারণ নয়, এটা একটা মুকুল ভাই এটা তো আরো আগে করা উচিত ছিল। বিশেষ করে আমরা প্রবাস দর্পণ, আমরা গত 1 বছর যাবত আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রাম গুলা করে থাকি, 1 বছর যাবত, কিন্তু আমরা দেখি না যে বাংলাদেশে সেইভাবে, যেভাবে আপনি যেভাবে বলছেন, সেইভাবে কিন্তু মিডিয়া সেভাবে প্রচার করে করছে। কি বলবেন? শোনো রূপক, আমি তোমাকে বলি, আমি তোমার সাথে বহুদিন থেকে, আমার এখনো মনে আছে গোড়ার দিকে যখন প্রথম সেকেন্ড বারও তোমার সাথে আলাপ করি, তখন আমি একই কথা বলেছি, কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট সেগুলো শুনে নেই বা শোনার মতন মানুষও তো ছিল না। কিন্তু
তারা মনে করছে যেহেতু এশিয়ার কম হচ্ছে, বাংলাদেশে খুব কম হচ্ছে, আমরা অনেকে মনে করতাম যে বাংলাদেশের সাউথ ইস্ট এশিয়ায় যেই কোভিড ভ্যাকসিন গুলো গিয়েছে সেগুলো লো ইন্টেন্সিটির, এদের সংক্রমণ এটা কম, কোভিডের ভ্যারিয়েন্ট আছে, এইটা আমরা মনে করতাম। এবং শুধু তাই না, পেপারও আসছিল যে সেজন্য সাউথ ইস্ট এশিয়ায় এবং ওই পার্টে কোভিড কম হচ্ছে। কিন্তু সরকারের অনেক লিমিটেশন আছে। মানুষ, আমাদের দেশের মানুষ কি জিনিস তা আপনারা জানেন। ইউরোপের মতন শিক্ষিত দেশেও মানুষ রাস্তায় মিছিল করে, কেন তাদের বাইরে যেতে দেওয়া হবে না? তারা এই কোভিড এর এই রেস্ট্রিকশন মানে, ইউরোপে তো প্রায় মারপিট হয়ে গেল এটা নিয়ে, কারণ গভর্নমেন্ট জানে কি হইতেছে, তারা রেস্ট্রিক্ট করতে গেল, সেটা মারপিট হয়ে গেল, তারা গভর্নমেন্টের কথা মানবে না। আর আমাদের দেশের মানুষজন তো সেগুলো শুনবেই না কাজে। এবং আমাদের আরেকটা জিনিস হলো যে আমাদের দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলা, তাদেরকে ইউজ করা, কারণ এই কোভিড সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য একটা বিরাট ব্যাপার। সেখানে মানুষ 5 বার যায়, তাদের যদি 5 বারই নামাজের সময় বোঝানো হয়, বা মন্দিরে যায়, তাদের যদি এগুলো বোঝানো হয়, তাহলে প্রচার বেশি হবে। এছাড়া কোনো উপায় নাই। আর আমাদের ক্ষতিপূরণ দিতেই হবে। মানুষের চাকরি যাবে, মানুষের মধ্যে ক্ষুধার্ত থাকবে, না খাওয়ার লোক বাড়বে, এবং আশা করি যাতে মানুষ না মরে যায় খাওয়ার অভাবে, অনাহারে, সেই দিকে সরকারকে স্টেপ নিতে হবে এবং আগের থেকে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে যে যদি কোভিড এইভাবে চলতে থাকে বাংলাদেশে, তাহলে মানুষকে আমাকে বাঁচাতে হবে এবং সেই জন্য যা করার সেটা করতে হবে। ধন্যবাদ মুকুল ভাই, ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে সময় খুব সংক্ষিপ্ত, 1 ঘন্টা শেষ করতে চাই। আমি যাব, আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম বাউল ভাই, যিনি স্বসাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র নেতা। বাউল ভাই একটু আনমিট করতে হবে। বাউল ভাই, আমরা কোভিড এর পাশাপাশি আমরা দেখছি যে এই যাবৎকালে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কি বলবেন একজন রাজনীতিবিদ হিসাবে? না সবই তো আছে আসলে। আসলে ঝগড়া করার টক শোতে এটা যেমন ঠিক না, আবার কিছু কথা তো বলতেই হয়, বলার দরকারও আছে। আমি আলোচনা শুনছিলাম, আমাদের শাহরিয়ার হোসেন ভাইয়ের আলোচনা, কাজী মুখলেসুর রহমান এবং মিল্লাত ভাইয়ের আলোচনা আমি শুনছিলাম। অনেক বিষয় উঠে আসছে, যে বিষয়গুলো সরকার সবকিছু করবে না এটা যেমন সত্য, মানুষের সচেতনতা দরকার আছে, আবার সরকারকে অনেক কিছুই করতে হয়, দায়িত্ব নিতে হয়। কারণ তাকে তাকে দায়িত্ব নিতে হয় এই কারণে যে রাষ্ট্রের বা দেশের মানুষের দায় দায়িত্ব সরকারের উপরে থাকে, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের যাবতীয় ফ্যাসিলিটিস। কারণ সরকারকে আমরা ট্যাক্স দিই, সরকারকে মানুষ ভোট দেয়, যদিও ভোটের ব্যাপার এখানে ভিন্ন রকম। যাই হোক, তারপরেও তারা সরকার আছে, এই কারণে তাদের দায়িত্ব নেওয়া উচিত। যেমন মানুষকে সচেতন করা, এটা সরকারের দায়িত্ব, এবং ক্ষেত্র বিশেষ করে মানুষকে বাধ্যও করতে হয়। মুখলেস ভাই যেমন বললেন যে ইউরোপ আমেরিকার মতো দেশেও মানুষ রাস্তায় বের হইতে চায়, কারণ মানুষ তো জানে না এর পরিণতি কি। সরকারের বিশেষজ্ঞ কমিটি আছে, সরকারের হাতে মেশিনারিজ আছে, অর্গানাইজেশন, তারা আগে থেকেই জানতে পারে বা জানতে হয়, এটা সরকারের দায়িত্ব। সরকারের প্রতিষ্ঠান আছে, বিরোধী দলের কাছে বা মানুষের কাছে এগুলো থাকে না। সেই জন্য সরকার যদি বলে যে তাদের কিছু করার নাই, বিষয়টা দুর্ভাগ্যজনক, ঠিক না। আরেকটি বিষয় আমি বলি, যে টিকার যে বিষয়টা, দেখেন আমাদের 18 কোটি মানুষের দেশ, আমি যতটুকু জানি গণমাধ্যমে এসে, যে এই পর্যন্ত 50 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে, ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, সেকেন্ড ডোজ কিন্তু দেওয়া হয়নি। এবং আমাদের কন্ট্রাক্ট শুধু ইন্ডিয়ার সাথে, সিরাম ইনস্টিটিউটের সাথে, এর বাইরে কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে, চায়না বা কারোর সাথে আমাদের টিকা পাবার কোনো সুযোগ আছে বা কোনো কন্ট্রাক্ট হয়েছে এরকম কিন্তু জানা নেই। এবং ইন্ডিয়া কিন্তু টিকা বন্ধ করে দিয়েছে, কারণ প্রকোপ বেড়েছে, তাদের নিজেরাই তাদের এটা করতে পারে না। এবং এটা নিয়ে একজন দেখলাম বললেন দায়িত্বশীল অধিদপ্তরের স্বাস্থ্য, যে আমাদের কাছে দ্বিতীয় ডোজ দেবার মতো টিকা কিন্তু নাই। এবং আবার পরের দিন বলছে যে না, উনি এরকম কথা বলেন নাই। আদৌ আছে কিনা সেটাও আমরা জানি না। 50 লক্ষ যদি দেওয়া হয়, সেটা 18 কোটি মানুষের দেশে খুবই অপ্রতুল, খুবই অপ্রতুল। এবং ফার্স্ট ডোজ মাত্র দেওয়া হয়েছে, সেকেন্ড ডোজের কি হবে আমরা জানি না। আবার বাকি যে মানুষ, তাদের যে টিকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটাও জানি না। অলরেডি ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। এই বিষয়ে সরকারের কি করণীয় আছে, কোথায় কি করণীয় আছে আমি জানি না। সিরাম ইনস্টিটিউটে যে আনতাম, মানে অক্সফোর্ডের টিকা, এক্সট্রা টিকার যেটা আনতাম, সেটা টিকা ছাড়া বাংলাদেশে টিকার আর কারোর সাথে কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা, এটা কিন্তু দেশবাসী কিছুই জানেন। দেখেন, এর মধ্যে দিয়ে হাট বাজার খোলা আছে, পরীক্ষা হচ্ছে, সিনেমা হল খোলা আছে, বইমেলা খোলা আছে, আজকে এখনো বইমেলা চলছে, ভর্তি পরীক্ষা চলতেছে, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান চলতেছে, জনসমাবেশ সব চলতেছে। এখন মানুষকে যদি আপনি সচেতন না করেন, মানুষকে যদি বাধ্য না করেন, তাহলে তো মানে আপনি কি বলবেন?
এখন তারা আওয়ামী লীগ 14 বছর হলো ক্ষমতায় আছে, যেভাবেই থাকুক এই 14 বছরে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের কি উন্নতি তারা করেছে, কতটুকু উন্নতি তারা করেছে আমি জানি না। এবং এই কোভিড মোকাবেলায় তারা দাবি করছে যে তারা সফল হয়েছে বা তাদেরকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে, কি কারণে হয়েছে, এটা আমি কিভাবে হয়েছে আমি আসলে জানি না। এটা দুর্ভাগ্যজনক আর কি। আর কোয়ারেন্টাইনের কোনো বালাই তো বাংলাদেশে আছে এটা আমরা জানি না। এবং মাঝখানে কিন্তু আমরা একেবারেই ছেড়ে দিয়েছিলাম, সরকারি ভাবেও ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ একেবারে যার যার মতো যে যার মতো ফ্রি স্টাইলে চলা শুরু করছে, যার কারণে পরিণতি যা হবার হলো। এই ভাবনাটা তো মানুষের যতটুকু ভাবনা থাকবার কথা তার চাইতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের ভাবনাটা আরো বেশি থাকবার কথা ছিল, তাদের অ্যাওয়ারনেসটা আরো বেশি থাকবার কথা ছিল, তাদের কাছে গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে সমস্ত যা কিছু আছে সরকারের কাছেই থাকে। যদি আমরা মিনিমাম সচেতনতাটা রাখতাম তাহলে পরিবেশ কিন্তু এই পর্যায়ে নাও আসতে পারতো। আমি জানি না এই কোভিড বাংলাদেশের বা পৃথিবীর সিভিলাইজেশনকে কোথায় নিয়ে যাবে, আসলে এটা আসলে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা সত্য যে আমাদের নানান ধরনের লিমিটেশন আছে, এটা অস্বীকার করবার উপায় নেই। আমরা তৃতীয় বিশ্বের দেশ, যেভাবে বলা হয় আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছি, আমরা সমস্ত সমৃদ্ধি অর্জন করে ফেলছি, এই সেই বাস্তবতা কিন্তু তাই না। প্রকৃত অর্থে যদি রেমিটেন্সটা ঠিকঠাক মতো না আসতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে দণ্ডদশা এটা বেড়ে যাবে। হেলথ সেক্টরের মধ্যে এটা কিন্তু এখনো প্রকাশিত হয়ে যেত। এর মধ্যেও মানুষ একটা হিউজ পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, শাহরিয়ার ভাই যেটা বললেন এটা সত্য। এবং সেই রেমিটেন্সের উপর ভর করেই কিন্তু এখনো আমাদের অর্থনীতি যতটুকু আছে ঠিক আছে। সরকার সব পারবে সেটা বলি না, বাট এখনো সময় আছে। সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখিনি। 26 দফা যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার আগে তো কিছুই ছিল না, কিছুই সরকারের পক্ষ থেকে। কিন্তু 26 দশক প্রজ্ঞাপনের আগে এইদিকে তাদের কোনো নজরই ছিল বলে মনে হয় না, শুধুমাত্র এই মানে ওই করা ছাড়া, ওই ডায়াগনোসিস করা ছাড়া। তারপরেও এখন থেকে যদি সরকার উদ্যোগ সিরিয়াসলি গ্রহণ না করে তাহলে কিন্তু পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমি বিশেষজ্ঞ না, কিন্তু ওনারা ডাক্তার আছেন, মিল্লাত ভাই ডাক্তার আছেন, আরো যারা বিশেষজ্ঞ তারা যেভাবে বলছেন এটা ভয়ঙ্কর। এবং চারিদিকে যে দেখছি, যে বাস্তবতা দেখছি, এটা কে থাকবে কে থাকবে না এটা নোবডি নোস, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেই জন্য বলি যে এখানে দোষারোপের রাজনীতি করতে চাই না, দোষও দিতে চাই না, তবে সরকারের পক্ষ থেকে আন্তরিক হওয়ার দরকার আছে, এখনো সময় আছে। এর থেকে আমরা কতটুকু ক্ষতি এড়াইতে পারবো আমি জানি না, তবে চেষ্টা তো আমাদের করতে হবে, করার দরকার আছে। শুধু সাফল্য দাবি করে একটা বিষয় যে জনগণকে সচেতন করার জন্য আপনাদের বিএনপির কোনো ধরনের কোনো উদ্যোগ আছে কিনা জনগণের সচেতন করার না। জন্য? আমরা তো আমাদের পার্টি থেকে, এটা একটা ভালো কথা বলেছেন। হ্যাঁ, আমরা আমাদের পার্টি থেকে করোনার প্রথম থেকেই আমরা মানুষকে সচেতন করা, মাস্ক বিলি করা বা মানুষের সৎকার আমাদের দলের পক্ষে অসংখ্য করা হয়েছে। আমাদের হাতে তো আর মেকানিজম নাই, মেশিনারিজও নাই, আর আমাদেরকে মানুষ ট্যাক্সও দেয় না। সরকারকে দেয়, সরকারি লোকজনকে দেয়, সরকারকে দেয়। তো যাই হোক, সেটা তাদের দায়িত্ব আছে এবং তাদের দায়িত্ব বিরোধী দল থেকে কিভাবে সহযোগিতা নিবে। আমি মনে করি এই মুহূর্তে একটা জাতীয় সংলাপ, যদি কোনো সভ্য দেশ হইতো, সভ্য রাষ্ট্র হইতো, নির্বাচিত গভর্নমেন্ট হইতো, একটা জাতীয় বিভিন্ন প্রতিনিধিশীল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে একটা জাতীয় সংলাপ করবার প্রয়োজন আছে বলে এই মহামারীতে আমরা একটা গভীর সংকটের মধ্যে আছি। এই সময় রাজনৈতিক, উনি মিল্লাত ভাই যেমন বলেছে আমিও সেভাবে বলি যে রাজনৈতিক ভেদাভেদ রেষারেষির সময় এখন না, আমাদের এখন জাতীয় ঐক্যের সময়। এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যে যেখানে আছি কিভাবে আমরা এই সংকট থেকে, এই মহামারী থেকে বের হইতে পারি, সেটা শুধু সরকারের কৃতিত্ব দরকার নাই, এখানে মানুষকে বাঁচানোর দরকার। এবং আমার যদি কিছু করার থাকে, কিভাবে করার আছে, নিশ্চয়ই আসেন সমন্বিত ভাবে করতে আমাদের কোনো আপত্তি নাই, সেটা সরকারের পক্ষ থেকে উদ্যোগটা আসার দরকার আছে। আর দ্রব্যমূল্যের একটা ব্যাপার যেটা বললেন, দেখেন মরার উপর খাড়ার ঘায়ের মতো কি পরিমাণ যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কত কোনটা বলবেন যে মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে বলেন? নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে জীবনযাত্রা, সামনে রোজা, সারা দুনিয়ায় রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমে, একমাত্র বাংলাদেশ হলো এক ব্যতিক্রমী দেশ যেখানে রোজার মধ্যে হু হু করে মানুষের দাম বাড়ে ক্রয় সীমার মধ্যে। আজকে মানুষ মধ্যবিত্ত যে চাল খায় সেই কাল 68 টাকা, 69 টাকা, 70 টাকা পর্যন্ত টেকেছে। আপনি বলেন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, কতটুকু বাড়ছে, কিভাবে বাড়ছে? তার উপরে এই করোনা, কোভিড, এই বাস্তবতা। এখন এর মধ্যে মানুষের কি হবে আমি জানি না। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাবো মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবির মিল্লাত মুন্না ভাই কাছে। মুন্না ভাই যে প্রশ্নটা করলেন, উনি যে এই মুহূর্তে জাতীয় সংলাপ বা জাতীয় ঐক্যের প্রয়োজন, আপনি কি মনে করেন? একটি জায়গায় কিছু মানে ছোটখাটো ব্যাপার বাদ দিয়ে জাতীয় স্বার্থে যে কোনো ব্যাপারেই জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, এটা কেউ অস্বীকার করবে আমি বিশ্বাস করি না। আমাদের দেশে একটা সমস্যা আছে যে এই ধরনের জাতীয় ঐক্য করতে গেলে এমন সব শর্ত জুড়ে দিয়ে আলোচনা পণ্ড হয়ে যায়, অতীতে আমরা দেখেছি। আর জাতীয় সংলাপের যেটি কথা বলা হয়েছে, আমি আসলে মুকুল ভাই আছে তাকে জিজ্ঞেস করতে চাই যে ইংল্যান্ডে কি বিভিন্ন পার্টিগুলো মিলে জাতীয় সংলাপ করেছিল নাকি স্ট্র্যাটেজি করার জন্য? মুকুল ভাই উত্তরটি দিবেন যে না, এটা করা হয়নি। আমি আমেরিকার রাষ্ট্রের দিকে তাকাতে চাই, ইন্ডিয়ার দিকেও তাকাতে চাই,
যে তারা কোনো সংলাপ করেছিল নাকি করোনাকে মুখের কথায় উড়িয়ে দেওয়ার জন্য, না, সেটা করা হয়নি। তারপরও আমরা সংলাপ কিন্তু চলছেই। পার্লামেন্টে বিএনপির প্রতিনিধিত্ব আছে, জাতীয় পার্টির প্রতিনিধিত্ব আছে, বাম দলগুলোর প্রতিনিধিত্ব আছে, তারা কিন্তু করোনার ব্যাপারে কথা বলেই যাচ্ছে এবং আলোচনাই করে যাচ্ছে। সুতরাং সংলাপ, যে কোনো ফর্মে সংলাপ চালু আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা কিন্তু বলতে পারবেন না। আর ভ্যাকসিন সম্বন্ধে একটি তথ্য দেওয়া দরকার, সেটি হচ্ছে যে ভ্যাকসিন সম্বন্ধে আজকে যদি আসলে আমাদের সকলেই হয়তো টিভি নিউজ কিংবা নিউজ পেপার প্রতিদিন তো দেখতেই হয়, যেহেতু রাজনীতি করি বা একজন সচেতন নাগরিক হিসেবে, সেইখানে স্পষ্টভাবে প্রথম পৃষ্ঠায় বেরিয়েছে যে এই ভারতের সিরাম ইনস্টিটিউট বা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি যেটা আমরা পাচ্ছি, সেটার সাথেও জেইসন যে এক সিঙ্গেল ডোজ ভ্যাকসিন তৈরি করেছে, তার ব্যাপারেও আলোচনা অনেক দূরে এগিয়ে গেছে। এখন কথা হচ্ছে পৃথিবীর ৭৫% ভ্যাকসিন 10টি দেশ নিয়েছে, উন্নত দেশগুলো। এটা হচ্ছে ভ্যাকসিন পলিটিক্স। এই ভ্যাকসিন পলিটিক্স বাংলাদেশ কিন্তু বেশ এগিয়ে। বাংলাদেশ কিন্তু সেই কয়টা দেশের মধ্যে, 6টি দেশের মধ্যে অন্যতম যারা ম্যাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করতে সমর্থ হয়েছে। আপনারা বলেছেন 50 লাখ, আসলে 70 লাখের কাছাকাছি লোককে ভ্যাকসিনেট করা হয়েছে এবং আমাদের হাতে 32 লাখ ভ্যাকসিন আছে যেটা দিয়ে সেকেন্ড ডোজ চালু করা যাবে। কিন্তু এটাই আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এটা তো স্বাভাবিকভাবে দরকার, এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই। আর সিরাম ইনস্টিটিউটের ব্যাপারটা যেটি হচ্ছে যে আমাদের সাথে তারা প্রতি মাসে 50 লক্ষ করে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল। গত পরশুদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, আমরা টাকা দিয়েছি আমরা ভ্যাকসিন পাবোই। এখন আমাদের তো কয়েকদিন অপেক্ষা করতে হবে তিনি যা বললেন সেটা সত্য হয় কিনা। পরবর্তী টকশোতে এসে হয়তো বলতে পারবো হ্যাঁ সত্য বলেছেন, না কথাটি এখন পর্যন্ত ঠিক হয়নি। সুতরাং আমাদের ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। আর ভ্যাকসিন এমন একটা জিনিস, আপনি টাকা নিয়ে গেলেও কিনতে পারবেন না, কারণ এগুলো বুক হয়ে গেছে। আমাদের দেশের ভ্যাকসিনের কথা বলছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডক্টর টেড্রোস, ডিরেক্টর জেনারেল, তিনি বলেছেন নিম্ন আয়ের ও মধ্যম আয়ের দেশের জন্য ভ্যাকসিন প্রয়োজন, 4 কোটি ভ্যাকসিনের কথা বলেছেন তিনি। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করছে না। যারা ক্ষমতাশালী রাষ্ট্র, তারা নিজেদের জনগণ, এই যে ইংল্যান্ডের কথা বলেন বা ইউকের কথা বলেন, ওনাদের কিন্তু এখন আপনি তো এখানে আছেন সেখানে, যে আপনাদের কিন্তু নিচের দিকে যাচ্ছে এখন ট্রেন্ডটা, ডাউনওয়ার্ড ট্রেন্ড। কারণ হচ্ছে ভ্যাকসিন দিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেছেন, কমে গেছে, এখন একটু সাবধানে থাকলে হয়তো আরো কমবে। তা আমাদেরও তো সামর্থ্য অনুযায়ী সেটুকু আমরা করছি। এখন সরকারের সব দায়িত্ব চিকিৎসা সরকারকে দিতে হবে, এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশে কখনোই ছিল না 50 বছরের ইতিহাসে, এবং আগামী 20 বছরের হবে কিনা আমরা আসলে জানি না, বা 25 বছরে হবে কিনা জানি না, যেভাবে চলছি আমরা। সুতরাং দায়িত্ব সরকারের আছে, বড় বিরোধী দল, ছোট বিরোধী দল, মধ্যম বিরোধী দল, তাদেরও কিন্তু দায়িত্ব আছে। আপনারা যদি প্রচারণার কথা বলছেন, আপনারা বলছেন সচেতনতা বৃদ্ধির জন্য দরকার হলে আইন প্রয়োগ করা বা করার কথা। বাংলাদেশ পুলিশ কিন্তু 21শে মার্চ থেকে রাস্তায় নেমেছে, তারা কিন্তু কিছু করছে না। তারা যাদের মাস্ক নাই মাস্ক পরিয়ে দিচ্ছে, একটু সাবধান বাণী উচ্চারণ করছেন। ওই যে শাহরিয়ার ভাই মাথা নাড়ছেন যে কথাটা সত্য। সুতরাং বাংলাদেশের যে সচেতনতা সৃষ্টি করার জন্য কিছু করা হচ্ছে না তা না। আর সত্যি কথা, এই ধরনের টক শো গুলোতে কয়েকশো লোক দেখে মাত্র, কিন্তু বাংলাদেশে টিভির ভিউ হচ্ছে 100,000 অথবা মিলিয়নস। সুতরাং টিভিতে কিন্তু শাহরিয়ার ভাই বলতে পারবেন যদি একটু আমার পরে বলেন, যে বাংলাদেশে প্রচারণা কিন্তু হচ্ছে, কিন্তু আমি বললাম আমাদের কান দিয়ে ঢুকছে, চোখ দিয়ে দেখছি, কিন্তু অন্তর ছুঁয়ে যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না, ব্রেনে ঢুকছে না। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। সেই জন্য প্রচারণা। আরেকটি বলছেন মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, আমি আমার নির্বাচন এলাকায় প্রতি শুক্রবারই নামাজ পড়ি এবং অন্যান্য দিনও যাই, এবং ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটাই লিখিত কাগজ আসে যেটা পড়ে শোনানো হয়। শাহরিয়ার ভাই আছেন, উনি ভালো জানবেন, কারণ সাংবাদিক মানুষ, এইগুলো শোনানো হয়, সেটা করা হচ্ছে। কিন্তু এখন আরেকটি কথা, যে সরকারের পক্ষ থেকে সহায়তা করা দরকার। সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, এই যে 50 লক্ষ লোককে 2,500 করে টাকা দেওয়া হয়েছে, আগামী ঈদে 1 কোটি মানুষকে অর্থ সহায়তা দেওয়া হবে। আমাদের যা করতে হবে লিমিটের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে হয়তোবা 200-400 অন্যায় হয়, 200-400 দুর্নীতি হয়, 2-5,000 দুর্নীতি হয়, এটা অস্বীকার করার কি আছে। কিন্তু মেজরিটি জনগণ তো পাচ্ছে। আবার এক টেলিফোন নাম্বারে 5 বার 10 বার যায়, এটাও হয়েছে যে হতদরিদ্র মানুষের টেলিফোন নাই, একটা মেম্বারের টেলিফোনে সেটা ব্যবহার করেছে, পরে তদন্তে বেরিয়েছে। কাজে কোনো অভিযোগ করতে হলে
সেই অভিযোগের শুধুমাত্র চিল আমার কান নিয়ে গেছে, চিলের পেছে ছোটা শুরু করলাম, কিন্তু কানটি আছে কিনা সেটা দেখলাম না, সেটা হলে সঠিক হবে না। তবে আমি একটু ব্যাপারে একটু শাহরিয়ার ভাইকে আমি একটু একটা প্রশ্ন রেখে যাব এই কারণে, যে পরবর্তী টকশোতে বলার জন্য। সেটি হচ্ছে, উনি বলেছেন রেমিটেন্স বাড়ছে, কথা সত্য, টাকার পাচার হচ্ছে, একদম সত্য। কিন্তু দুইটা, টাকা পাচার হওয়া খারাপ, রেমিটেন্স আছে দেশের জন্য ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তথ্য ভিত্তিক হতো যে কত বিলিয়ন আসছে আর কত বিলিয়ন গেছে, এইভাবে তো আসলে সরল অঙ্কে শূন্য করা ঠিক হবে না, যে এই আসলো আর গেল, শূন্য হয়ে গেল। আসলে না, বেশিও যেতে পারে, বেশি আসতেও পারে, সেটা আমরা জানি না। তো এইটা একটু তথ্যভিত্তিক দিলে আমাদের জন্য একটু শুরু হবে। আর কেউ বলেন 14 বছর আমরা ক্ষমতায় আছি, সত্যিকার অর্থে 14 বছর না, 12 বছর 3 মাস 2 দিন, বা 12 বছর 3 মাসের 3 দিন কম, যেদিন শপথ নিয়েছি আমরা। সুতরাং 14 বছর আপনারা ক্ষমতায় নেই, এ কথা সত্য, কিন্তু 12 বছর আমরা ক্ষমতায় আছি। এর মধ্যে ওই তত্ত্বাবধায়ক সরকারের নামে অগণতান্ত্রিক সরকার 2টি বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, এটা আমাদের কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদম বাবুল ভাই সঠিক কথা বলেছেন। মুসলিম বিশ্বে রোজার দিনে মানুষ সওয়াব কামানোর জন্য বা যে কোনো কারণেই হোক না কেন দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করে। আর আমরা জন্মের পর থেকেই দেখছি রোজার সময় আসলেই বাজারে আগুন লেগে যায়। এটা আমার জন্ম কিন্তু হয়েছে ওই সব সরকারের সময়, আমি যে বয়সী থাকি না কেন একটা বয়সী ছিলাম। সুতরাং আমাদের জানতে হবে যে এটা নতুন কিছু নয়, তবে এটা হওয়া উচিত না এবং এটা করা উচিত না। আসলে কারো কিছু করার নেই এটা আসলে ঠিক না, কিন্তু যার যার অবস্থান থেকে কিছু করার আছে। আর প্রত্যেকটি দলই কিছু করেছে, কোনো সন্দেহ নাই, যার যার সামর্থ্য অনুযায়ী। কিন্তু সামর্থ্যের লিমিটেশনটা তো বুঝতে হবে। সেটা যে বিরোধী দলই হোক সরকারি দলই হোক, তাদের তো সামর্থ্যের মধ্যে যেতে হবে, সামর্থ্যের বাইরে তো তারা কেউই যেতে পারবেন না এবং সরকারও পারবে না। তারপরও যেভাবে অর্থনৈতিক চাকা বাংলাদেশে ঘুরছে, বা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শান্তিতে ছিলাম, সেই শান্তিটি আমাদের নষ্ট করে দিয়েছে মার্চ মাস এই কোভিডের কারণে। তো আমরা মনে করি অবশ্যই সরকারের পক্ষ থেকে চেষ্টা করব, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা প্রার্থনা করব, দোয়া করব, যাতে আমরা এটা মনে বিশ্বাস করি যাতে কাজ হতে পারে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবো, ভালো করে মাস্ক পরবো নিয়ম মেনে, হাতটা ভালো করে ধুবো বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, সামাজিক দূরত্ব রাখবো, আর ভ্যাকসিনটি নিব সময় মতো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সদস্য, আজকে যারা অতিথি পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা যে বিষয়টা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের মানে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনি নিজের ঘর থেকে আপনি সচেতনতা শুরু করুন। আপনি যদি আপনার যদি এই কোভিডে আক্রান্ত সারা পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা আমরা দেখেছি ইউকেতে কি খারাপ অবস্থা। ইউকের আমাদের এমনও আছে, আমাদের মানে প্রতিটা রাস্তায় রাস্তায় বাংলাদেশে অনেকেই মারা গেছেন। আপনারা সচেতন থাকুন। এবং আজকে রাত বাংলাদেশ সময় রাত 12টা, ইউকের সময় 7টা, এবং ইরাক সময় রাত 9টা আমরা ইরাক প্রবাসী দিনের অনুষ্ঠান করবো। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ দিলে আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম মুকুল ভাই। আসসালামু আলাইকুম।